প্রিয় ছাত্র ছাত্রীরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আমি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি। আমি শান্তনু স্যার। প্রশ্নটি হচ্ছে আঁকা সম্পর্কিত। সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার একটা চিহ্নিত চিত্র আঁকতে হবে। আমরা এই ছবিটা আঁকার আগে একটু আমরা জেনে নিই যে ফুলের জননে অংশগ্রহণকারী দুটো স্তবকের নাম কি। দুটো স্তবকের নাম হচ্ছে পুংস্তবক এবং স্ত্রীস্তবক। কেমন? এই দুটি স্তবক জননে অংশগ্রহণ করে। আমরা আজকে যে ছবিটা আঁকবো সেই ছবিটা হচ্ছে গর্ভকেশর, অর্থাৎ স্ত্রীস্তবকের প্রতিটি অংশে এক একটি অংশের নাম হচ্ছে গর্ভকেশর। তাহলে গর্ভকেশরের তিনটে অংশ: এক ডিম্বাশয়, দুই গর্ভদণ্ড, তিন গর্ভমুণ্ড। এই যে গর্ভপত্র বা গর্ভকেশর, এই ছবিটা আমরা এখানে আঁকছি। প্রথমে দেখো, এই ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক থাকে। এখানে আমি একটি ডিম্বক দেখিয়েছি। ডিম্বকের সংখ্যা একাধিক হতে পারে। ডিম্বকের সংখ্যার উপরে নির্ভর করে বীজের সংখ্যা নির্ভর করে। ডিম্বকের সংখ্যা যদি একটি হয় তাহলে বীজের সংখ্যা হবে একটি। ডিম্বকের সংখ্যা একাধিক হলে সেই অনুযায়ী বীজের সংখ্যা পরিবর্তন হবে। আমরা এই ছবিটা আগে আঁকি। প্রথমে আমরা ডিম্বক দিয়ে শুরু করব। আমরা এই ডিম্বক আঁকছি। আমরা ডিম্বক আঁকলাম। এই ডিম্বক ভ্রূণ পোষক কলা দিয়ে আবৃত থাকে। এটা হচ্ছে ভ্রূণ পোষক কলা, দ্বিস্তরীয়, তাই দুটো আবরণ আঁকতে হবে। আমরা দুটো আবরণে এঁকেছি। এটা হচ্ছে ভ্রূণ পোষক কলা। এই ডিম্বকের এই ভেতরের অংশকে বলা হয় ভ্রূণস্থলী। ডিম্বকের ভেতরের অংশকে কি বলে? এর নাম হচ্ছে ভ্রূণস্থলী। ডিম্বকের ভেতরের অংশের নাম কি বলো? ভ্রূণস্থলী। ভ্রূণস্থলীর মধ্যে প্রাথমিক অবস্থায় একটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে। এটা কিন্তু ডিম্বকের ছবি আঁকছি। এর মধ্যে একটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে, যেটি তিনবার বিভাজিত হয়ে 8টি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গঠন করে। এদের মধ্যে তিনটে থাকে ডিম্বক রন্ধ্রের দিকে আর তিনটে থাকে ডিম্বক রন্ধ্রের দিকে। এদের ওপরে দুটোকে বলে সহকারী কোষ। ওপরে দুটোকে কি বলে? সহকারী। আমি এই ছবিটা মুছে দিই, এটা এখন লাগছে না। আচ্ছা, সহকারী কোষ। আর নিচের দিকে এইটাকে বলে ডিম্বাণু। তাহলে ডিম্বক আর ডিম্বাণু কিন্তু এক নয়। ডিম্বকের মধ্যেই কিন্তু ডিম্বাণু উৎপন্ন হয়। তাহলে তিনটে 8টার মধ্যে তিনটে কিন্তু ডিম্বক রন্ধ্রের দিকে চলে গেল, বাকি তিনটে থাকে ডিম্বক মূলের দিকে। এদের একসঙ্গে বলে প্রতিপাদ কোষ সমষ্টি। এদের একসঙ্গে কি বলে? প্রতিপাদ কোষ সমষ্টি। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে তিনটে 6টা চলে গেল। আর দুটি নিউক্লিয়াস এই ভ্রূণস্থলীর কেন্দ্রে পরস্পর যুক্ত হয়ে উৎপন্ন করে নির্ণীত নিউক্লিয়াস। কি উৎপন্ন করে? নির্ণীত নিউক্লিয়াস। যেহেতু দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস এখানে যুক্ত হয়েছে, তাই নির্ণীত নিউক্লিয়াস হবে ডিপ্লয়েড 2n। এবার এই ভ্রূণ পোষক কলাটা একটুখানি আমরা এঁকে ফেললাম। এবার আমরা যেটা আঁকছি সেটা হচ্ছে এই যে পরাগ রেণু থেকে একটা পরাগ নালী সৃষ্টি হবে। সেই পরাগ নালীটা উপর থেকে আমরা এই কালি দিয়ে আঁকি। পরাগ নালী, এই যে পরাগ নালী কিন্তু পরাগ রেণু থেকে সৃষ্টি হয়েছে। আমরা আগে এঁকে নিই, তারপরে আরো ভালো বুঝতে পারবো। এই পরাগ নালীটি পরাগ রেণু থেকে সৃষ্টি হয়েছে। এবার আমরা এই অংশটা আঁকছি, গর্ভদণ্ডটা আঁকছি। এই যে গর্ভদণ্ড, আর নিচের দিকে যে ফোলা অংশটা, এই ফোলা অংশটার নাম হচ্ছে
ডিম্বাশয়। নিচের দিকে ফোলা অংশটার নাম হচ্ছে এই যে এই উপরের দিকে যে অংশটা আছে এই অংশটার নাম হচ্ছে গর্ভদণ্ড। এটা কিন্তু এই যে গর্ভমুণ্ড, এটা কিন্তু এই যে গর্ভমুণ্ড, এই যা দেখালাম এটা হচ্ছে গর্ভমুণ্ড ছবি, গর্ভমুণ্ড। এটা কিন্তু গর্ভদণ্ড, এই যে নলাকার অংশ এটা কিন্তু গর্ভদণ্ড, গর্ভদণ্ড। এবং এই যে ফোলা অংশটা এটা কিন্তু ডিম্বাশয়। এই গোটা এই পুরো ফোলা অংশটা কিন্তু এই অংশটা, এই ডিম্বাশয় অংশটাই আমি এখানে এইভাবে এঁকেছি, এটা হচ্ছে ডিম্বাশয়। এবার এই যে আমরা গর্ভমুণ্ড, এই গর্ভমুণ্ডের উপরে পরাগরেণু এসে পড়লো, স্থানান্তর হলো, অর্থাৎ পলিনেশন হলো, পরাগযোগ। পরাগযোগ হওয়ার পরে পরাগযোগ হলো, পরাগযোগ হওয়ার পরে এখানে কিন্তু দুটো নিউক্লিয়াস তৈরি হলো। পরাগযোগ হওয়ার পরে পরাগ নালী সৃষ্টি হয় এবং পরাগ রেণুর মধ্যে দুটি নিউক্লিয়াস উৎপন্ন হয়। একটিকে জনন নিউক্লিয়াস এবং একটিকে নালিকা নিউক্লিয়াস বলে। একটিকে বলে কি বলে? জনন নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস। আর আরেকটি হচ্ছে নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস। একটু বুঝে দিয়ে এটা দেখা যাচ্ছে, ভালো করে বোঝা যাচ্ছে না? এটি হচ্ছে জনন নিউক্লিয়াস, আর আরেকটি হচ্ছে নালিকা নিউক্লিয়াস। এই যে জনন নিউক্লিয়াস, এই জনন নিউক্লিয়াসটি পুনরায় বিভাজিত হয়ে দুটি পুংগ্যামেট উৎপন্ন করে। এই দুটি হচ্ছে পুংগ্যামেট, দুটি হচ্ছে পুংগ্যামেট। এই যে প্রতিটি পুংগ্যামেট কিন্তু হ্যাপ্লয়েড। তাহলে আমরা দেখলাম যে পরাগনালী সহ দুটি পুংগ্যামেট সহ পরাগনালীটি ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করে এবং পুংগ্যামেট দুটি একটি ডিম্বাণুকে নিষিক্ত করে, নিষিক্ত করে উৎপন্ন করে জাইগোট, উৎপন্ন করে জাইগোট। এই জাইগোটটি বারবার বিভাজিত হয়ে উৎপন্ন হয় ভ্রূণ। এই ভ্রূণ সহ এই ডিম্বককে বলে বীজ এবং বীজ সহ গোটা ডিম্বাশয়টিকে বলে ফল। বীজ পরবর্তীকালে অনুকূল পরিবেশ পেলে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া এইভাবে সম্পন্ন হয়। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে গর্ভকেশরের ছবি। গর্ভকেশরের উপরের অংশকে বলে গর্ভমুণ্ড। গর্ভমুণ্ডের মাথায় এসে পরাগ রেণু এসে পড়ে, পরাগযোগ বলে। পরাগযোগের পরে পরাগ নালীর সৃষ্টি হয়, এটার নাম হচ্ছে পরাগ নালী। এই পরাগ নালীর মধ্যেই কিন্তু পরাগ রেণু বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস গঠন করে, একটি জনন নিউক্লিয়াস, একটি নালিকা নিউক্লিয়াস। এই জনন নিউক্লিয়াসটি পুনরায় বিভাজিত হয়ে দুটি পুংগ্যামেট উৎপন্ন করে। পুংগ্যামেট সহ পরাগ নালীটি ডিম্বকের ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করে এবং দুটি পুংগ্যামেটের একটি ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট উৎপন্ন করে। অপর নিউক্লিয়াসটি নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে শস্য নিউক্লিয়াস গঠন করে এবং শস্য নিউক্লিয়াস কিন্তু ট্রিপ্লয়েড হয়। জাইগোটটি এরপর মাইটোসিস পদ্ধতিতে বারবার বিভাজিত হয়ে ভ্রূণ উৎপন্ন করে। ভ্রূণ সহ গোটা ডিম্বককে বলে বীজ এবং বীজ সহ গোটা ডিম্বাশয়টিকে বলে ফল। পরবর্তীকালে বীজ অনুকূল পরিবেশ পেলে
নতুন উদ্ভিদ বা অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। এইভাবে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়। সপুষ্পক উদ্ভিদের নিষেককে দ্বিনিষেক বলে, কারণ এখানে দুইবার নিষেক সম্পন্ন হয়। একবার পুংগ্যামেটটি একটি পুংগ্যামেট ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট উৎপন্ন করে, অপর পুংগ্যামেটটি নির্মিত নিউক্লিয়াসকে নিষিক্ত করে শস্য নিউক্লিয়াস গঠন করে। তা এইভাবে দুইবার নিষেক সম্পন্ন হওয়ায় সপুষ্পক উদ্ভিদের নিষেককে দ্বিনিষেক বলে। তোমরা নিশ্চয়ই বিষয়বস্তুটা ভালো বুঝেছো। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবে। আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত।